আমার বিষয় হচ্ছে যে দেখুন এটা উঠছে এই কারণে, কারণ ব্যালট বাক্স চুরি থেকে, ভোট লুট থেকে, এগুলো আমরা দেখেছি। সেই জন্যই সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা হয়েছে সেটা নিয়ে সেই জন্য প্রশ্ন উঠছে। তো এটা স্বাভাবিক, কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে যে ভালোভাবে সরকার তৈরি হোক, সেখানে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, ভারতবর্ষের সাথে সম্পর্ক, আমরা আগাগোড়াই বাংলাদেশকে আমরা বন্ধু ভাবি, আমরা আমাদের যারা প্রতিবেশী দেশ আছে তাদের সবাইকে আমরা বন্ধুত্বের হাত সবসময় ভারত বাড়িয়ে দেয়। তো আমরা সেটা চাই, কিন্তু আমরা চাইলেই তো ফাল্গুনি এখানে একটা টুইস্ট আছে, মানে খুব মজার বিষয়। এই যখন আগস্ট আন্দোলন হলো দিদি, তারপরে এই যে ভারতের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়াটাকেই বাংলাদেশের একটা বড় জনগণ তারা ঠিকভাবে দেখছেন। একদমই। অনেকবাবু সামনে রয়েছেন সাক্ষী, উনিও জানেন, কারণ উনি নিশ্চয়ই খবর রাখেন। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ বলছে, একটা বড় অংশের ওই ইয়াং বা ইউথ এনসিপির যারা, তাদেরই অনেকেই বলেছেন যে অতিরিক্ত ভারত নির্ভরতা। এবং ফাল্গুনিতে আপনি চমকে যাবেন, হাসিনাকে ভারতের দালাল বলতে তারা বিন্দু মাত্র কোনটা হয়নি। কাজে এখন যদি ভারত স্ট্রেটলি একটা ফ্রেন্ডশিপের, মানে একটা হ্যান্ডশেক তারা নিয়ে যায়, তাহলে সেটাও কতটা গ্রহণযোগ্য, মানে সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেই দল হয়তো বাংলাদেশিদের কাছে, আমজনতার কাছে ব্রাত্য হয়ে যেতে পারে, হতে পারে। আগে যে বাংলাদেশ পুরোটাই নির্ভরশীল ভারতের উপরেই ছিল তাদের স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে, আজকে তারা নিজেদের স্বাবলম্বী মনে করছে, স্বাভাবিক, এটা হোক। কিন্তু তাদের যে পুরনো ইতিহাস ভুলে গিয়ে আজকে যারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোলা, তাদের দিকে বারবার আক্রমণাত্মক হওয়া, যেটা তাদের পক্ষে কতটা সম্ভব আমরা জানি না, কিন্তু তাদের ইচ্ছে, তাদের প্রতিক্রিয়া সবটাই কিন্তু আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। অসাধারণ ফাল্গুনি, খুব খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনি ধরলেন। বরঞ্চ ফাল্গুনি দি আমাদের এই বাংলার রাজনীতি নিয়ে যত সুন্দর আলোচনা করেন, তার থেকে অনেক বেটার বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করলেন। এবার এই জায়গায় একটা ব্যাপার, যে এই যে কতটা আমরা সফল হব, আমার স্বপ্ন দেখা আর বাস্তবিক ক্ষেত্রে ভারত নির্ভরতা বাংলাদেশ কমাতে পেরেছে কিনা, এটা তো একটা মানে শত কোটি টাকার প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে ভারত যখন বন্দর বন্ধ করছে, ভারত যখন বিজনেসের ক্ষেত্রে রেস্ট্রিকশন নিয়ে আসছে, ভারত যখন সুতো রপ্তানির ক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে সুতো রপ্তানি করবে না, বাংলাদেশের টেক্সটাইল মিল একটা বড় ইন্ডাস্ট্রিয়াল হাব, তাদের মাথায় হাত পড়ে যাচ্ছে যে ইন্ডাস্ট্রি চলবে কি করে, এক্সিস্ট করবে কি করে, উঠে যাবে, বলছে 80% কোম্পানি কারখানা বন্ধ হয়ে যাবে যে এই বস্ত্র উৎপাদন। কিন্তু আবার অন্যদিকে দাঁড়িয়ে ভারত নির্ভরতা মানবে না নতুন সমাজ, অর্থাৎ জেনজি। এখানে প্রশ্ন আসছে যে বাংলাদেশের এই অবস্থানের পেছনে আমেরিকার কোনো হাত নেই তো? আমেরিকার বা পাকিস্তানকে মধ্যস্থতা করে বাংলাদেশকে মাথা খারাপ করে দেওয়ার মতো জায়গা নেই তো? আর সেখানে ফাল্গুনিদের কটাক্ষ ছিল, ওখানেও যেরকম ভোট চুরি ছাপ্পা হচ্ছে, আসলে বাংলায় তো কিছু মানুষ জয় বাংলা বলেন। এখন ক্যামেরার সামনে অনির্বাণ আসবে, পেছনে বসে দাঁত কড়মড় করছে যে গিয়েই বসে ফাল্গুনি দিকে যোগ্য জবাব দিতে হবে। আসুক অনির্বাণ, দেখা যাক কি বলে। বাংলাদেশ আর বাংলাকে এক করে দেখছেন ফাল্গুনিদিরা। কি বলছে তৃণমূল কংগ্রেস শোনাবো আপনাদের। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে একটু মার্জনা করবেন, আমাদের গেস্ট চেঞ্জ হয়েছে। বর্ষিয়ান বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি আমাদের সঙ্গে যুক্ত হবেন। মনিরুল বাবু আমার পূর্ব পরিচিত, বহু আলোচনা আমার সঙ্গে রয়েছেন, কাজে খুব ভালো লাগবে আপনাদের আলোচনা। সঙ্গে থাকুন, বিরতি নিয়ে ফিরে আসছে। অনির্বাণ ব্যানার্জি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে, তৃণমূলের প্রতিনিধি। অনির্বাণকে স্বাগত জানাবো, একই সঙ্গে আমি স্বাগত জানাবো মনিরুল ইসলাম রবি। আজকে এই নিয়ে দ্বিতীয়বার আমাদের সঙ্গে মনিরুল ইসলাম রবি বাংলাদেশ থেকে রয়েছেন। সংযোগের একটু অসুবিধা হবে আমি জানি, আজকে হয়তো হবে, তবে আমরা আশা করব যে মনিরুল সাহেবকে দিয়ে শুরু করতে। মনিরুল সাহেবকে কাছে কি এখন যাওয়া যাবে? আচ্ছা, মনে হচ্ছে না এখন কথা ঠিক শোনা যাবে হয়তো বা। মনিরুল সাহেব, আপনাকে যেটা বলতে চাইবো, আজকে আমরা কতগুলো অপ্রত্যাশিত ছবি দেখলাম। যেরকম আমরা দেখলাম হচ্ছে মহিবুজ্জামান কাজী খুলনাতে, যিনি আপনাদের দলের খুলনা মেট্রোপলিটনের প্রাক্তন সচিব, তার আজকে মৃত্যু হলো। এবং হলো কি, সেটা জামাতের সঙ্গে ধাক্কাধাক্কিতে। রাজ্জাক মিয়া বলে আরেকজন ব্যক্তি, তিনিও মারা গেলেন ভৈরবে, আগানগর দক্ষিণ পাড়ায়। একাধিক জায়গায় ভোট লুট, ভোট চুরি, ছিনতাই, গন্ডগোল, মারামারি হলো। সব ক্ষেত্রে অভিযুক্ত হচ্ছে জামাত। এরপরেও আপনি বলবেন যে গণতান্ত্রিকভাবে সঠিকভাবে নিশ্চিন্তে নির্বাচন আজকে হলো? কি বলবেন আপনি? এখন পর্যন্ত দাদা, আমরা আপনাকে ধন্যবাদ এবং আপনার টিভির সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা অভিনন্দন আছে। এখন পর্যন্ত যে অবস্থা আছে তাতে নির্বাচনে, আমি আপনাকে সকালবেলায় বলছিলাম যে মৌলবাদীদের একটা উত্থান এই অঞ্চলে উঠেছে। আচ্ছা, সেটাকে কিন্তু অস্বীকার করা যাবে না।
অস্বীকার করা যাবে না। সেটা কি এবং জামাতের হাত ধরে? অত্যন্ত না না, এটা তো তাদের হাত ধরেই। কারণ হলো আগে যারা নাকি আপনার জঙ্গি সংগঠন ছিল, জেএমবি নিষিদ্ধ হয়ে গেছে, হিজবুত তাহরির নিষিদ্ধ হয়ে গেছে, আনসারুল্লাহ টিম নিষিদ্ধ হয়ে গিয়েছে। এখন তো নিষিদ্ধের তালিকায় আর জামাত নাই, জামাতে একমাত্র ওপেন রাজনীতি হচ্ছে। তাদের সংগঠনের ছত্রছায়া যে এই সমস্ত নিষিদ্ধ হয়ে গিয়েছে, যারা নিষিদ্ধ সংগঠন তাদের যারা কর্মী সমর্থক, তাদের তো সিমিলারিটি আছে, তাদের সাথে মিল আছে, যোগাযোগ আছে, এবং তারা আশ্রয় কেন্দ্র হিসাবে জামাতকে গ্রহণ করে নিচ্ছে, এবং সেজন্যই তাদের হাতে দেশ অনেক হয়ে যাচ্ছে। না, তা এখন এই যে ভোট হলো, এর ফলাফলের উপর প্রভাব পড়বে না তো? এই গন্ডগোল, মারামারি, ময়মনসিংহের শেরপুরে তো আমি দেখছি ব্যালট বক্স নিয়ে রীতিমতো টানাটানি করছে দুই পক্ষ। নির্বাচনে তো সারা ভারতবর্ষের নির্বাচন করেন 7 দিন 8 দিন লাগে। এই সমস্ত নির্বাচনে আপনার দেশে যেরকম সমস্যা হয়, আমাদের দেশেও ঠিক এই ধরনের কিছু লোক আছে যারা অলওয়েজ সমর্থন করে। এটাকে আমরা ওই চোখে দেখি না ব্যাপকভাবে। যেটা নাকি আপনার একটা কেন্দ্রের ঘটনা, যেখানে 290 কেন্দ্রে একটা আসনের জন্য নির্ধারিত, সেখানে একটা কেন্দ্রের এই ছিনতাই বা ভোট গণনায় ভুল ত্রুটিতে 289টা কিন্তু এটা রেজাল্টের উপরে। বেশ বেশ বেশ, এতে আমি খানিকটা আশ্বস্ত হলাম যে আপনি বলছেন যে গন্ডগোলের ঘটনাটা বিক্ষিপ্ত, অর্থাৎ ভোটের যেটা রেজাল্ট আসবে অ্যাটলিস্ট বিএনপি পরবর্তীকালে দাবি করতে পারবে না যে ভোট লুট হয়ে গেছে। যে ফলাফলই আসুক, জিতলে তো কোনো সমস্যাই নেই আর কি। আমি অনির্বাণ রয়েছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। অনির্বাণ রয়েছে। অনির্বাণ, একটু আগে ফাল্গুনীতে একটা মারাত্মক অভিযোগ করেছেন, যেটা হচ্ছে উনি বলছেন যে আমরা এখানে যেরকম কারচুপি, লুটতরাজ, ভোটের দিন মারদাঙ্গা, ব্যালট বক্স টেনে নেওয়া, ব্যালট পেপার খেয়ে ফেলা, এই সমস্ত আজব তাজব নানান ঘটনা দেখি, বাংলাদেশেও ঠিক সেরকম ঘটনা। কারণ হচ্ছে ওখানেও বলে জয় বাংলা, এখানেও জয় বাংলা। আমার প্রশ্নটা তোমার কাছে এটাই, এই যে অনুপ্রবেশ ইস্যু বা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নানান ইস্যু, সেক্ষেত্রে তো বিজেপি পরিচালিত সরকারি একটা নির্ণায়ক ভূমিকা নেবে। তুমি কতটা প্রত্যাশা করো বিজেপির কাছ থেকে এই বিষয়ে, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? দেখো, অসাধারণ প্রত্যাশা রয়েছে বিজেপি সরকারের কাছে। তারা এত ভালো কাজ করছে যে একটু আগে টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা হচ্ছে, বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি অত্যন্ত বিখ্যাত আমরা জানি। তাদের ওপর ডোনাল্ড ট্রাম্প 0% ট্যারিফ চাপিয়েছেন, ভারতের ওপর চাপিয়েছেন 18%। এত ভালো বিদেশ নীতি যে পরিচালনা করছেন, তার থেকে আমরা নিশ্চয়ই আরও ভালো এক্সপেক্ট করতেই পারি যে 18%কে যে কোনো সময় 50% নিয়ে চলে যাবেন। তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর এত ভালো বন্ধুত্ব যে তিনি ইচ্ছামতো ট্যারিফ চাপান, ইচ্ছামতো চোখ রাঙান, ইচ্ছামতো যুদ্ধ বন্ধ করে দিতে বলেন, তিনি যা বলেন নরেন্দ্র মোদী করে দেন। এত ভালো বিদেশ নীতি থাকতে আমাদের অন্য কোথাও তাকানোর কোনো দরকার নেই। অতএব বিজেপির প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা দিন দিন বাড়ছে। যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছিলেন বা আসার যে ক্যাম্পেইন তিনি করছিলেন, তখন ডলার পিছু যা টাকার দাম ছিল আজকে তার চেয়ে প্রায় দুগুণ হয়ে গেছে। এত ভালো ব্যবস্থা বিদেশ নীতি নিশ্চয়ই আমরা আশা রাখি। সে সময় পেট্রোলের দাম ইত্যাদি যা ছিল আর দুগুণ তিনগুণ হতে চললো। এটা অসাধারণ বিদেশ নীতি। একটু সস্তায় রাশিয়া বা অন্য জায়গা থেকে পেট্রোল একটু কেনাকাটি হচ্ছিল, সেটাও ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক্ষুনি বন্ধ করো, নরেন্দ্র মোদী বন্ধ করে দিয়েছেন। এত ভালো বিদেশ নীতি থাকতে আমাদেরকে অন্য কারো কাছ থেকে আশা করা উচিত? একদম উচিত নয়। সুতরাং সেই জায়গা থেকে বিজেপির প্রতি আমাদের প্রচুর আশা যে নরেন্দ্র মোদী থাকতে থাকতে ডলার পিছু টাকার দাম 150-200 চলে যেতে পারে, পেট্রোলের দাম 500-700 আমরা দেখে নেব, এবং ডোনাল্ড ট্রাম্প যেমন বলবেন ঠিক সেইভাবেই বিদেশ নীতি ভারতের পরিচালনা হবে। আমাদের যে চাষি ভাইদের যে সুরক্ষিত বাজারটি ছিল সেটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমেরিকার সামনে। আমরা এরপরে দেখব আমেরিকার তরফ থেকে যা যা বলা হচ্ছে, যা যা কিনতে বলা হচ্ছে আমরা কিনবো। যে পরিমাণ জিনিসপত্র আমেরিকা থেকে ইম্পোর্ট করা হতো, এক ধাক্কায় $100 বিলিয়ন বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা আমাদের থেকে কিছু নেবে কিনা তার কোনো ঠিক নেই। এরকম অসাধারণ বাণিজ্য চুক্তি করা হয়েছে, এরপরও যদি দেবাশিস কেউ আপত্তি জানায় যে না নরেন্দ্র মোদী ভালো কাজ করছেন না, সে নেহাতি বোকা। আমি এখানে এফটিন ফাইল বা আদানির যে সমন এসব নিয়ে কথা বলতে যাব না। কে কোথায় গিয়ে কার সামনে নাচবেন গাইবেন সেটা একান্তই তাদের ব্যাপার। এবার ভারতবর্ষে যে অসাধারণ উন্নতি হচ্ছে এটা নিশ্চয়ই তুমিও বুঝতে পারছো। তোমার মনের মধ্যে যতই পদ্ম ফুটুক, অন্য কিছু না ফেটে গেলেই হলো, মানে আমি বলছি জীবনযাত্রার মান,
সেই জায়গা থেকে এই বিদেশ নীতির যে ধাক্কা বলাটা হয়তো ভুল হচ্ছে, যে আরাম আদর আমরা পেতে চলেছি আগামী দিনে আমাদের অর্থনীতি যে জায়গায় পৌঁছাবে, তাতে এই জয় বাংলার মতো যে যুক্তিটা একটু আগে তুমি বলছিলে, এটাই আমাদের শুনতে হবে। কারণ জয় বাংলা বাংলাদেশে দেয়, এখানেও দেয়, এটা যারা বলেন তারা নেহাতি নির্বোধ বা মূর্খ, বললে মূর্খ নির্বোধদের অপমান করা হয়। কারণ এটা একটি নজরুল ইসলামের কবিতা বলেই আমরা জানতাম, এবং বাংলা ভাষার প্রতি কেউ যদি তার আবেগ প্রকাশ করেন তাতে বিজেপির যে গাত্রদাহ হবে তাতে অস্বাভাবিক কিচ্ছু নেই। যে কারণে বাঙালি যে বিজেপিকে বারবার রিজেক্ট করে, এটার যথেষ্ট কারণ আছে। এটা নীতিন নবীন বোঝেন, তিনি কিন্তু এসে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, যদিও তার উচ্চারণটা আলাদা, জয় বাঙ্গাল বলছিলেন, ঠিক আছে, তবু বলেছিলেন। এবার এই বিষয়টা এই বঙ্গীয় বিজেপির কেউ বোঝেন না, কারণ তারা গোবলয়ের দালালি করতে ব্যস্ত। কারণ তারা মনে করেন যে বাংলাদেশ হয়ে যাচ্ছে বলে বলে পশ্চিমবঙ্গটাকে গোবলয়ের পূর্ব প্রদেশ করে দেওয়াটা তাদের জন্য অনেক সুখকর হতে চলে, যেটা তারা হয়তো ভেবে থাকেন। কিন্তু আমরা যারা প্রকৃত বাংলার মানুষ, প্রকৃত বাঙালি, আমরা চাই বাংলা তার নিজস্বতা নিয়ে বেঁচে থাক, বাংলা আমার মাতৃভাষা, হাজারবার জয় বাংলা বলবো। মুক্তিযুদ্ধে যেমন পাকিস্তানের হানাদারদের সামনে দাঁড়িয়েও সেখানকার মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলা ছাড়েনি, আমরাও গোবলয়ের যারা দালাল বা তারা যারা হানাদার যারা, তাদের সামনে দাঁড়িয়েও আমরা জয় বাংলা বলা ছাড়বো না। কারণ এখানে বাংলা মানে আমার মাতৃভাষা সর্বোচ্চ, এটা দালালরা বুঝবে না। বেশ, এই পুরো অনির্বাণের পুরো বক্তব্যে অনির্বাণ এক জায়গায় আমাকে আক্রমণ করলো পদ্ম ফোঁটা নিয়ে। এখন ব্যাপার হচ্ছে যে জাতীয় ফুল যদি আমার হৃদয়ে ফোটে, তাহলে যদি অনির্বাণের আপত্তি থাকে, তাহলে অনির্বাণের কাছে কি ফুল ফোটে সেটা আমার কাছে জিজ্ঞাসার বিষয়। পদ্ম জাতীয় ফুল। দ্বিতীয়ত, উত্তরপ্রদেশের গোবলয়ের পূর্ব বলয় বলছেও পশ্চিমবঙ্গও হয়ে যাবে। কিন্তু আবার এটাও তো অভিযোগ উঠছে যে এরকম যদি অনুপ্রবেশ ঘটতে থাকে তাহলে বাংলাদেশের পশ্চিম বাংলাদেশ হতে পশ্চিমবঙ্গের বেশি সময় লাগবে না, এটাও তো আছে। তো এখন অনির্বাণের এই রাজ্যের অবস্থান খুব গুরুত্বপূর্ণ, কারণ এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ যে তারা অনুপ্রবেশে মদত দেয়। তারা মুসলিম, দিদি আমি আসছি তোমার কাছে, আমি ডেফিনেটলি এরপরে তোমার কাছেই যাব, তুমি সবচেয়ে প্রাসঙ্গিক এই ক্ষেত্রে এখন বলার জায়গায়। কিন্তু আবার এটাও অভিযোগ আসে যে বাংলাদেশের জন্য দরজা খোলা, মাঝখানে একটা বর্ডার থাকতে পারে, কিন্তু বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ প্রায় একই, এরকম একটা ভাবধারা, এরকম একটা ভাবনা চিন্তা, সবাই বন্ধু, সবাই কাছের। এই ভাবনার জন্য বাংলাদেশের সমস্ত স্লিপার সেল, এমনকি মুজিব হত্যার মূল চক্রী শহর কলকাতায় দীর্ঘদিন ধরে থাকে, সেটা নিয়ে অনির্বাণের কোনো মানে আমি বলবো যে উৎকণ্ঠা বা বিড়ম্বনা নেই। কেন প্রচুর সীমান্তবর্তী এলাকায় মানুষের অনুপ্রবেশ ঘটছে, বা সে অনুপ্রবেশের তথ্য এক্ষুনি আমার কাছে চাইবে, আমি জানি যে কোথায় তথ্য বলো, কিন্তু তাহলে এই সীমান্তবর্তী এলাকায় যে প্রচুর মানুষ এর সংখ্যা বাড়ছে, এমনকি আমি শুধু মুর্শিদাবাদ বেলডাং ওই এলাকায় বলতে পারি 18 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যারা মুসলিম, হিন্দুরও বাদ গেছে বহু, 18 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যারা হয়তো বা এই ভারতীয় নন, হতে পারে কারণ নাম নেই তাদের। এখন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা জটিল অবস্থা। কি বলবে ফাল্গুনীতি, শুনবো ফাল্গুনীদির থেকে। আমাদের সঙ্গে অনিকবাবু রয়েছেন। সমস্ত রাজনৈতিক দলের আলোচনা শোনার পর ওনার কতটা প্রত্যাশা আরও নতুন দিগন্তে ছড়িয়ে পড়লো, নাকি এই যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একে অন্যের বিরুদ্ধে দোষারোপটাই পরবর্তীকালে সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়, এইদিকে আমাদের অবশ্যই আলোচনায় রাখতে হবে। একটা বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফাল্গুনীদি, তোমাদেরই অভিযোগ যে এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে বেশি দিন সময় লাগবে না, বারবার করে তোমরা বলেছো, বিভিন্ন স্তরের নেতারা বারবার করে বলেছেন। এখন ব্যাপার হচ্ছে অনির্বাণ কিছুক্ষণ আগে গোবলয়ের পূর্ব বলয় বলছে পশ্চিমবঙ্গ হয়ে যাবে, এবং অনেকগুলো অভিযোগ করলো। একটুখানি বলি, আমেরিকা শুল্ক চাপিয়েছে চীনের উপর 35%, বাংলাদেশের উপর 20%, ভিয়েতনামের উপর 20%, ইন্দোনেশিয়া 19%, ভারতে 18%। তো এইটাও জানতে হবে, এবং বারবার মোদিজি মাথা নত করেনি বলে 50% অব্দি চাপিয়েছিল, কিন্তু বাধ্য হয়েছে এটা কমাতে পরিস্থিতি অনুযায়ী। ভুল বোঝালে বা ভুল বললে হবে না। দ্বিতীয়ত দেখুন, ইনারা যেটা বলছেন গোবলয়, তাহলে দেখুন আজকে কি সুন্দর পশ্চিমবঙ্গে একদম কলকাতার বুকে দাঁড়িয়ে ওই গরুর মাংস খাওয়া যায়, কিন্তু পাশে কিন্তু ওই শুয়োরের মাংস রাখা যায় না। তো তফাৎটা কারা তৈরি করছে এবং কেন হচ্ছে? দ্বিতীয় দেখুন, ইমাম ভাতা দিতে হচ্ছে। অনেক প্রতিবাদ আন্দোলনের পরে তখন বললো সবাইকে দিতে হবে, মানে ইমাম ভাতা দিয়ে তাদেরকে আলাদাভাবে তোষণ করতে হবে। এটা কিন্তু অন্য কেউ বলে, অন্য কোনো জায়গায় হয়নি, এটা কিন্তু পশ্চিমবঙ্গেই হয়। দেখুন, দাওয়াতে ইসলামের কথা কারা বলেছেন, এবং বলেছেন যারা হিন্দু হয়ে জন্মেছেন তারা দুর্ভাগা, এবং বলেছেন এই পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ একদিন উর্দুতে কথা বলবে। তার মানে তিনি কি চাইছেন? এবং হুমায়ুন কবির যেটা বলেছিলেন যে 30% হিন্দুকে আমি ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো,
তিনি বলছেন তখন মমতা ব্যানার্জি বলেছিলেন বলে আমি বলেছি, আমি জানি না। উনি কিন্তু ভুল স্বীকার করেছেন। উনি ভুল স্বীকার করেছে, কারণ হচ্ছে এইটা থেকেই আমরা বারবার বলেছি যে এত কথা হচ্ছে কেন মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে একটাও কোনো স্টেপ নেননি। তাহলে এটা কোন বলয়? এটা কি সেই জয় বাংলার বলয়?